প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর ক্লাস। অধ্যায়টি অবশ্যই যারা দ্বিতীয় বর্ষে এখন অধ্যয়নরত, অর্থাৎ যারা দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছো তাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরাও ক্লাসটা অনুসরণ করবে। তো আমরা এর আগেই সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। আমরা সিলেবাসে জানি যে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পত্রে দুটি বিষয়ে আমাদের 10টি করে অধ্যায় আছে, এবং এই 10টি করে অধ্যায়ের একটি অধ্যায় আছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী থেকে বাধ্যতামূলকভাবে দুটি অঙ্ক আসে, যেটা কিনা আমাদের ক দাগে ক দাগে না, ক বিভাগে দেওয়া থাকে। অন্যদিকে আর 9টি অধ্যায় বাকি থাকে। এই 9টি অধ্যায় থেকে 9টি সৃজনশীল প্রশ্ন আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে। তার থেকে আমাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, আর 5টি সমস্যার সমাধান করতে হয়। তাহলে বাধ্যতামূলকভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে 2টা পড়ছি, 5টা করছি অবশিষ্টীয় 9টি অধ্যায় থেকে। 9টি অধ্যায়ে 9টি সৃজনশীল প্রশ্ন দিচ্ছেন প্রশ্নপত্রে, তার থেকে আমরা বেছে নিচ্ছি 5টা। 4টা সৃজনশীল সমস্যা আমাদের অতিরিক্ত দেওয়া থাকছে। তো এই মতো অবস্থায় ক বিভাগে আর্থিক অবস্থার বিবরণ দেওয়া থাকছে, এবং এটা বাধ্যতামূলকভাবে তোমার এই অংশটার সমস্যা, এই সৃজনশীল সমস্যা দুটির সমাধান আমাদের করতে হচ্ছে। এই লক্ষ্যে আমরা আর্থিক অবস্থার বিবরণীটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারি, কারণ ক বিভাগের উত্তর দেওয়া আমাদের বাধ্যতামূলক। এখানে কোনো বিকল্প সৃজনশীল প্রশ্নের সুযোগ নাই। অন্যদিকে খ বিভাগে 9টি থেকে 5টি সমস্যার সমাধান করলে হচ্ছে, অর্থাৎ ওখানে বিকল্প আছে। এজন্যে আর্থিক অবস্থার বিবরণীর এই অধ্যায়টি আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করব। আমরা আজকে দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীর সমাধানের জন্য অগ্রসর হচ্ছি। এটা আছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 5ম অধ্যায়। তো এর জন্য আমি লিখলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আমাদের 5ম অধ্যায়, যৌথমূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। এখানে আমরা একটা জিনিস মনে রাখব, আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রথম বর্ষে আমরা বিগত দিনে যা শিখেছিলাম ঠিক তাই আছে, খুব বেশি পরিবর্তন হয়নি। কিন্তু দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীতে 3টি পার্টের পরিবর্তে 4টি পার্ট বা 4টি অংশ করতে হয়। যদিও আমাদের সৃজনশীল সমস্যার সমাধানের সময় ক দাগ, খ দাগ এবং গ দাগে 4টি অংশই চাওয়া হয় না, যে কোনো 3টির থেকে করা লাগতে পারে, কিন্তু আমাদের তো 4টি অংশ সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন আমাদের প্রশ্ন, এই অধ্যায় থেকে আমরা কোন কোন অংশের সমাধান করে থাকি? অ্যাটেনশন প্লিজ। ক, আয় ব্যয় হিসাব। খ, বিশদ আয় ব্যয় বিবরণী। গ, রক্ষিত আয় ব্যয় বিবরণী। ঘ, উদ্বদ্ধ পত্র।
তাহলে আমরা দেখলাম আমাদের এই হিসাবটিতে চারটি বিষয় প্রস্তুত করা লাগতে পারে: আয় ব্যয় হিসাব, বিশদ আয় ব্যয় বিবরণী, রক্ষিত আয় ব্যয় বিবরণী, উদ্বত্তপত্র। তবে এর ভিতর থেকে আমরা আয় ব্যয় বিবরণী সম্পর্কে পূর্ব থেকেই অভিজ্ঞতা সম্পন্ন বা আয় ব্যয় বিবরণী আমরা আগে প্রস্তুত করেছি, বিশদ আয় ব্যয় বিবরণী করেছি, উদ্বত্তপত্রই করেছি। আমাদের জন্য বেশ খানিকটা নতুন, এবং বেশ খানিকটা বললে ভুল, সম্পূর্ণ নতুন, সেটা হচ্ছে এই রক্ষিত আয় ব্যয় বিবরণী। রক্ষিত আয় ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আমাদের খুব কম সংখ্যক দফা মনে রাখতে হয়। অর্থাৎ তোমরা যখন দেখো আয় ব্যয় বিবরণী প্রস্তুত করেছ, তখন রেওয়ামিলে প্রদত্ত যে ব্যয়গুলি আছে তার সকল প্রত্যক্ষ ব্যয় ওখানে দেখাতে হয়েছে। আর এই প্রত্যক্ষ ব্যয়ের ভিতর কত রকমের দফা আসতে পারে। প্রথমে হয়তো তোমরা নিচ্ছ প্রত্যক্ষ ব্যয় হিসাবে আমদানি শুল্ক, আবগারি শুল্ক, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, নগর শুল্ক, ডক চার্জ, ড্রয়িং অফিস বেতন, মজুরি, গ্যাস, কয়লা, পানি, কারখানার ভাড়া, যে উদ্দীপকে কারখানার ভাড়া দেওয়া আছে ওই উদ্দীপকে যন্ত্রপাতির অবচয় ধার্য করার কথা বলা থাকলে এই যন্ত্রপাতির অবচয়কেও আয় ব্যয় বিবরণীতে দেখানো লাগছে। তাহলে আমরা যদি এই প্রত্যক্ষ খরচগুলিকে রিপিট করি, তাহলে দেখো কি আসতেছে: আমদানি শুল্ক, আবগারি শুল্ক, আন্তঃপরিবহন, ডক চার্জ, ড্রয়িং অফিস বেতন, কারখানা ভাড়া, মজুরি, গ্যাস, কয়লা, পানি। এর ভিতরেই কিন্তু আমি 8টি দফা বলে ফেলেছি। এই 8টি দফার সাথেই আমাদের প্রারম্ভিক মজুদ, ক্রয়, ক্রয় থেকে ফেরত, ক্রয় থেকে ফেরত ক্রয় বার্তা, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ আর বিজ্ঞাপনের জন্য পণ্য দেওয়া, বিক্রয়, বিক্রয় থেকে ফেরত, ক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, সমাপনী মজুদ পণ্য, অসংখ্য দফা। যে দফাগুলো আমি বলে গেলাম তা প্রায় 20টির মতো দফা আমাদের এখানে স্মৃতিতে রাখতে হয়। কিন্তু রক্ষিত আয় ব্যয় বিবরণীতে এখানে একটা মজার বিষয় আছে। সর্বোচ্চ 7 থেকে 8টি দফার মাধ্যমে আমরা আমাদের এই উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট স্তরে সমস্যাটির সমাধান করতে সক্ষম হব। আমি সে দফাগুলি তোমাদেরকে বোর্ডে উপস্থাপন করে দেখাচ্ছি, তোমরা খুব সহজে দেখে ওগুলো বুঝে নেবে। আমরা যেরকম আয় ব্যয় বিবরণীতে প্রারম্ভিক মজুদের সঙ্গে ক্রয় যোগ করি, নিট ক্রয়, সকল প্রত্যক্ষ ব্যয় উপস্থাপন করি, এটা বিক্রয়ের পরিমাণ থেকে ব্যয়গুলিকে বাদ দিই। অর্থাৎ এখানেও আয় দফা আছে, ব্যয় দফা আছে। আয় দফাগুলোকে আমরা পজিটিভ লিখি, ব্যয় দফাগুলোকে লিখছি আমরা নেগেটিভ। আমাদের এই রক্ষিত আয় ব্যয় বিবরণীতেও কিছু দফা বা কিছু বিষয় আমরা পজিটিভ আকারে লিখব, কিছু বিষয় আমরা নেগেটিভ অর্থাৎ বিয়োগ আকারে লিখব। এখানে আয় দফা হিসেবে বিবেচনা করা হয় যে যে দফাগুলিকে আমরা একটু হোয়াইট বোর্ডে লিখে দেখাই, তোমরা লিখে নেও।
আমরা দেখে নিতে চেয়েছিলাম যেখানে কোন কোন দফাগুলি আসে। তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছো, আয় দফা হিসাবে এখানে প্রথমে দেখাতে হচ্ছে রক্ষিত আয়ের উদ্ধৃত, ব্র্যাকেটে রেওয়া মিল লেখা আছে, অর্থাৎ এই দফাটি আমাদের রেওয়া মিলে ক্রেডিট দিকে দেওয়া থাকে। অন্যদিকে তো আমি আবারও রিপিট করছি, দেখো যেখানে রক্ষিত আয়ের উদ্ধৃত রেওয়া মিলে থাকছে ক্রেডিট দিকে, থাকছে আয়কর সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট দিকে, তবে এটা থাকবে এমন বাধ্যতামূলক না, থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে আসবে, না থাকলে দরকার নেই। নিট লাভের উদ্ধৃত, এটা ব্র্যাকেটে লেখা আছে বিশদ আয় ব্যয় বিবরণী, অর্থাৎ আমরা যখন বিশদ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করি সেখানে নিট লাভের উদ্ধৃত সৃষ্টি হয়। এই নিট লাভের উদ্ধৃতটা আমরা এখানে আনব। এই নিট লাভের উদ্ধৃতর সাথে সাথেই আমাদের কিছু ব্যয় দফা সমন্বয় করতে হবে। এটা তোমরা লক্ষ্য করো, ব্যয় দফার ভিতর প্রথমে আসছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা রেওয়া মিলে দেওয়া থাকে। আমাদের আসছে আয়কর, এটা রেওয়া মিলে দেওয়া থাকে। আসছে ঘোষিত লভ্যাংশ, এখানে সমন্বয় লেখা আছে। সঞ্চিত তহবিলে স্থানান্তর সমন্বয় লেখা আছে। যে কোনো তহবিলে স্থানান্তর সমন্বয় লেখা আছে। এটা এই সমন্বয় এটা আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা এমন হবে যে ঘোষিত লভ্যাংশ সমন্বয় লেখা আছে। আমাদের প্রদত্ত রেওয়া মিলের নিচে বলা থাকে পরিশোধিত মূলধনের অথবা শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করো, এমন কথা বলা থাকে। যদি আমাদের 10% লভ্যাংশ ঘোষণা করার কথা বলা থাকে, আমার শেয়ার মূলধন থাকে রেওয়া মিলে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার উপরে 10% করলে আমাদের টাকার পরিমাণ হবে 30,000। সমন্বয়ে আরও বলা থাকে আয়কর সঞ্চিতিতে 20,000 টাকা স্থানান্তর করতে হবে। তোমরা এটা একটু মনে রাখবে, কারণ এর শেষেই আমি একটা কথা তোমাদের বলবো, এটা খুব কাজে আসবে। আমি বললাম যে ঘোষিত লভ্যাংশ 3 লক্ষ টাকার উপর 10%-এর কথা বলা হয়েছে, অর্থাৎ 30,000 টাকা। এখানে 30,000 টাকা আমরা ব্যয় দফা হিসাবে একবার দেখাবো, আরেকবার টাকাটা আমাদের চলে যাবে আর্থিক অবস্থার বিবরণীর অন্তর্দায় অথবা মালিকানা তহবিলের ভিতর। তোমরা পরবর্তী দফাটা দেখেছো সঞ্চিত তহবিলের স্থানান্তর। আমি সেটা বললাম যে সমন্বয়ে বলা থাকে সঞ্চিত তহবিলে 15,000 টাকা স্থানান্তর করতে হবে। সব থেকে লাস্টে আমাদের লেখা আছে যে কোনো তহবিলে স্থানান্তর। এই যে কোনো তহবিলে স্থানান্তর বলতে তোমরা সাথে সাথে একটু লিখে নিতে পারো। এটা হতে পারে শ্রমিক কল্যাণ তহবিল, দুস্থ তহবিল, ত্রাণ তহবিল, দরিদ্র উন্নয়ন তহবিল। এরকমভাবে আমাদের নিট লাভের থেকে কোনো টাকা যদি কোনো তহবিলে স্থানান্তরের কথা বলা হয়, আমরা বুঝে নেব এটা যে কোনো তহবিলে স্থানান্তরের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে লক্ষ্য করো যে আমরা পজিটিভ দিকে পেলাম রক্ষিত আয়ের উদ্ধৃত, আয়কর সঞ্চিতি, নিট লাভের উদ্ধৃত, 3টি দফা। আমি বাম হাতে নিয়ে নিচ্ছি ক্রেডিটের 3টি দফা। এরপরে আমরা ব্যয়ের দিকে পেলাম অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আয়কর, ঘোষিত লভ্যাংশ, সঞ্চিত তহবিলে স্থানান্তর, যে কোনো তহবিলে স্থানান্তর। অর্থাৎ আমার ডাইন হাতে 5টি আঙুল উঁচু হয়েছে, বাম হাতে 3টি আঙুল উঁচু হয়েছে, 5 আর 3 8টি দফা। এই 8টি দফা সম্পর্কে আমরা ধারণা রাখতে পারলে
রক্ষিত আয় ব্যয় বিবরণীর যে তৈরি করা আমাদের জন্যে খুবই সহজ হবে। তোমাদের এখানে আরও একটি বিষয় মনে রাখার দরকার, যদিও এটা আমরা সৃজনশীল সমস্যার সমাধান যখন করব তখন এটা আমরা অনুশীলন করতে করতে বা অঙ্কগুলো আমরা করতে করতে তখন বিশেষভাবে অভ্যস্ত হয়ে যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় শেয়ার মূলধন রেওয়া মিলে 3 লক্ষ টাকা আছে, যেখানে অনাদায়ী তলব, যদিও আমাদের বর্তমান 1994 সালের কোম্পানি আইন অনুসারে আইপিও সিস্টেম, ইনিশিয়াল পাবলিক অফারিং সিস্টেম চালু হওয়ার পরে সনাতন পদ্ধতিতে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবভুক্ত করি না, যে কারণে আমাদের রেওয়া মিলেও অনাদায়ী দেনা দেখা যায় না। তবে একটি দফা দেখা যায়, শেয়ার প্রতি লভ্যাংশ। আমি তোমাদেরকে বলছিলাম শেয়ার প্রতি লভ্যাংশ কেমন সমন্বয়ে আগে আমাদের বলা ছিল পরিশোধিত মূলধনের অথবা শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করো। কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়ে বলা থাকতে পারে শেয়ার প্রতি 5 টাকা লভ্যাংশ ঘোষণা করো। সেক্ষেত্রে দেখা গেল রেওয়া মিলে 3 লক্ষ টাকা মূলধন আছে, শেয়ার প্রতি মূল্য 10 টাকা দেওয়া আছে, শেয়ার সংখ্যা দেওয়া নাই। যদি শেয়ার সংখ্যা দেওয়া না থাকে এই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, 3 লক্ষ টাকাকে 10 দ্বারা ভাগ করলে শেয়ার সংখ্যা 30,000। 30,000 প্রতিটা শেয়ারের লভ্যাংশ দিতে বলা হয়েছে 5 টাকা। 30,000 গুণ 5 1,50,000 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশের পরিমাণ হবে 1,50,000 টাকা। এখানে আয়কর সঞ্চিতির ব্যাপারেও আমি একটা কথা বলে রাখি। অনেক সময় তোমাদের সমন্বয়ে বলা থাকে আয়কর সঞ্চিতি হিসাবে 10,000 টাকা রাখতে হবে, কিন্তু আয়কর সঞ্চিতি হিসাবে 10,000 টাকা রাখতে বললে আমরা এইটা কিন্তু রক্ষিত আয় ব্যয় বিবরণীতে দিতে পারবো না। আয়কর সঞ্চিতি মূলত একটা ব্যয়। চলমান বছরের আয়কর সঞ্চিতি আগামী বছরের আয় হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ চলমান বছরে আমরা যে আয়কর সঞ্চিতি রাখব এটি রক্ষিত আয় ব্যয় বিবরণীতে আয় হিসাবে অর্থাৎ আয় দফা হিসাবে দেখানো যাবে না, এটা দেখাতে হবে বিশদ আয় ব্যয় বিবরণীতে। স্যার বিশদ আয় ব্যয় বিবরণীতে আমরা কিভাবে দেখাবো? বিশদ আয় ব্যয় বিবরণীতে এটাকে ব্যয় হিসাবে দেখাবো, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসাবে দেখাবো। এই ছিল আসলে আমাদের আজকের ক্লাসের বেসিক আর মূল আলোচনা। তোমরা হোয়াইট বোর্ডের থেকে আরও একবার 8টা দফা পরিচ্ছন্নভাবে দেখে নাও, তার পরবর্তীতে আমি কথা বলছি। তোমরা যদি লাস্টের দফাটা দেখতে না পাও, যে কোনো তহবিলে স্থানান্তর তোমরা একটু লিখে নাও, সেটা হচ্ছে 8ম দফা। এই দফাগুলি আমরা মনে রাখছি এবং আগামী ক্লাসে সুস্থ এবং সুন্দর থেকে একটি সৃজনশীল সমস্যার সমাধান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহন বিশ্বাস। তোমরা সবাই ভালো থাকো।